ক্লাস এইটের আজকে নতুন একটা অধ্যায় আমরা শুরু করব অঙ্কে। অধ্যায়টির নাম লেখচিত্র। ক্লাস সেভেনে আমরা গ্র্যাফ পেপার না ব্যবহার করে এই অংশগুলি করে এসেছি। কেউ কেউ হয়তো গ্র্যাফ পেপার ব্যবহার করেছে। তো ক্লাস এইটে এই গ্র্যাফ পেপারের ব্যবহার, গ্র্যাফ পেপারের প্রকার, আমরা প্রাথমিক বিষয়গুলো একবারে জেনে নেব। গ্র্যাফ পেপার সম্পর্কে জানবো, এর প্রয়োজনটা কি সেটা জানবো। পাশাপাশি ক্লাস নাইনে যখন আমরা বিস্তৃতভাবে গ্র্যাফ পেপার সম্পর্কে ব্যবহার করব, তার প্রাথমিক যে ভিত্তি সেটাও এই থেকেই সংগ্রহ করে নিয়ে যাব। তো শুরু করছি আমাদের গ্র্যাফ পেপার সম্পর্কে জানা এবং এ সম্পর্কে যে অনুশীলনী আছে করার পরে। আজকে তো রবিবার, এরপরে 3 দিন কি 4 দিন তোমরা সময় নাও। হয়ে গেলে সেটা কি করবে, সমাধান করে আমাকে পাঠিয়ে দিয়ে যাবে, পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে পাঠিয়ে দেবে। তো চ্যাপ্টারের ভেতরে আসা যাক। প্রথমে আমাদের মনে প্রশ্ন জাগে, হঠাৎ করে বিশেষ এই ছক কাটা কাগজ, যাকে আমরা গ্র্যাফ পেপার বলি, এর প্রয়োজন কি হলো? আর এর প্রয়োজন কি শুধুমাত্র অঙ্কে? তোমরা যত বড় হবে, উঁচু ক্লাসে উঠবে, তত জানতে পারবে খুব কম বিষয় রয়েছে যেখানে এই গ্র্যাফ পেপারে প্রয়োগ করা নেই। ফিজিক্স, কেমিস্ট্রি ছাড়াও বিজ্ঞানের বিষয়গুলো বাদ দিয়েও আর্টসের বিভিন্ন বিষয়েতে যে কোনো পরিসংখ্যান সম্পর্কিত যে কোনো তথ্য বিশ্লেষণে এই গ্রাফ বা লেখচিত্রে ব্যবহার রয়েছে। সুতরাং এমনটা নয় যে গণিত শাস্ত্রে আমরা শুধুমাত্র এটা শিখছি। গণিত শাস্ত্রের এই অংশ থেকে আমরা জানতে পারছি, আমরা জেনে নেব বা শিখে নেব কি করে যে কোনো বিষয়ের ক্ষেত্রে এই গ্রাফ কাগজকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু কেন গ্রাফ কাগজকে ব্যবহার করব? বলছে কোনো ঘটনা তা অত্যন্ত সংক্ষেপে স্বল্প পরিসরের মধ্যে চোখের সামনে তুলে ধরা যেতে পারে এই গ্র্যাফ পেপারের মধ্যে। উদাহরণ হিসেবে বলছি, ধরো কলকাতা থেকে একটা ট্রেন খড়গপুর যাচ্ছে। সে তার মানে কখন, কত ঘন্টায় কতটা পথ গেল, এর জন্য আমাকে ওই ট্রেনটার সঙ্গে সঙ্গে যেতে হবে না। যদি আমায় কেউ এই তথ্যগুলো দিয়ে দেয় বা রেলের থেকে আমি যদি এই তথ্যগুলো পেয়ে যাই, কখন ট্রেনটার কত বেগ ছিল, সেই অনুযায়ী এর দূরত্ব আমি এই ছক কাগজে দেখে বলে দিতে পারবো। তো এরকম এই ছক কাগজটা যদি কেউ আমায় দিয়ে দেয়, তাহলে তা দেখে আমি আবার বলে দিতে পারবো গাড়িটার বেগ কখন কত ছিল, গাড়িটা কখন থেমেছিল, কতক্ষণের জন্য থেমেছিল। এই হচ্ছে ছক কাগজের গুরুত্ব। জলের মধ্যে বিভিন্ন পদার্থ দ্রবীভূত হয় বিভিন্ন পরিমাণে, নুন, চিনি, বিভিন্ন রকম পদার্থ। কে কতটা উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কতটা বেশি বা কম পরিমাণে তোমার দ্রবীভূত হয়, তা জানা যাবে কার সাহায্যে? এই ছক কাগজের সাহায্যে। তো বলছে কোনো দেশের জনসংখ্যা কত, কম বা বেশি, বা কোনো দেশের নারী পুরুষের সংখ্যা কত কম বেশি, বা কোনো দেশের শিশুদের সংখ্যা কত কম বা বেশি বিভিন্ন দেশের মধ্যে, অথবা শিক্ষার হার কোনো অঞ্চলে কতটা বেশি বা কম, শিক্ষিত আর শিক্ষার আলো যেখানে পৌঁছায় নেই সেই সমস্ত মানুষদের সংখ্যা তুলনা করে এটা অত্যন্ত দ্রুত এ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এই ধারণাগুলো সহজে সংক্ষিপ্ত রূপে পাওয়ার জন্যই ছক কাগজের ব্যবহার। তো আমি দেখো এখানে কি করেছি, আমি এখানে একটা স্ট্রেট লাইন অঙ্কন করেছি। সেটা হচ্ছে এইটা, যার শুরুর বিন্দু হচ্ছে এইটা, একে বলে ইনিশিয়াল পয়েন্ট বা প্রারম্ভিক বিন্দু। মনে করো একটা কণা এই সরলরেখা বরাবর আমার স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে যেতে শুরু করেছে। কণা মানে তো বিন্দু, তাকে তো চোখে দেখাটাই বড় মুশকিল, কিন্তু আমি এখানে বোঝানোর সুবিধের জন্য একটু বড় আকারে আমি একে চিহ্নিত করেছি। তাহলে ভাবো তো এই কণাটা কি অবলম্বন করে যাচ্ছে? একটা রেখাকে অবলম্বন করে যাচ্ছে। তাহলে কণাটা যখন এখানে ছিল, সবে যাত্রা শুরু করছে, আমি ধরে নিচ্ছি এইখান থেকে যে কোনো দূরত্ব পরিমাপ করব। এই বিন্দুটার নাম দিলাম কি আমি? ও। তাহলে শুরুতে এই বিন্দু থেকে ও দূরত্ব কত? 0। 1 ঘন্টা পরে দেখলাম এই কণাটা কত দূরে চলে গেছে, যে ওখান থেকে চলে গেছে কিছু না হলেও 1 কিলোমিটার দূরে পৌঁছে গেছে।
2 ঘন্টা পরে দেখলাম, মানে প্রথম থেকে ও বিন্দু থেকে ও তখন পৌঁছে গেছে কোনটা, 1 ঘন্টা পরে এ বিন্দুতে। ও থেকে বিতে পৌঁছেছে কখন, 2 ঘন্টা পরে। দেখা গেল এই রাস্তাটা তখন কত, 3 কিলোমিটার। এখানে শুধুমাত্র বাকি কিছু দেখে লাভ নেই, আমি শুধুমাত্র এখানে বোঝানোর জন্য বলছি, মানে দূরত্ব মেনটেন করে কিছু বলা হয় না। এইভাবে দূরত্ব সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কণাটার অবস্থান চেঞ্জ হয়ে গেছে। তো এই কণাটার অবস্থান যে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, এটা প্রকাশ করার জন্য কটা মাত্রা প্রয়োজন হচ্ছে, কটা বিষয় প্রয়োজন হচ্ছে, কটা রাশির প্রয়োজন হচ্ছে, একটাই, সেটা হচ্ছে দূরত্ব, যেটাকে আমি ধরে নিয়েছি যে কোনো মুহূর্তের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার। তার মানে আমি ওর বিভিন্ন মুহূর্তের দূরত্বটাকে কি বলছি, কখনো এক্স এর মান 1 কিলোমিটার, কখনো এক্স এর মান 3 কিলোমিটার, এবং এভাবে চলছে। তার মানে যে কোনো মুহূর্তে এখানে কণার অবস্থানটাকে নির্দেশ করার জন্য কটা রাশির প্রয়োজন হচ্ছে পরিমাপযোগ্য, একটাই, কারণ কণাটা একটা রেখা বরাবর যাচ্ছে। এরকম গতিকে বলে একমাত্রিক গতি। একটা পিঁপড়ে ঘরের একটা কিনারা বরাবর এগিয়ে চলেছে, তো ওই পিঁপড়েটার গতি কিন্তু একমাত্রিক গতি। কেবলমাত্র একখানা দূরত্বের সাহায্যে আমি ওই পিঁপড়েটার গতি প্রকাশ করতে পারি, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পিঁপড়েটার অবস্থান কি করে পাল্টাচ্ছে। কিন্তু যদি এরকম সাদা পাতার ওপরে একটা পিঁপড়ে ঘুরে বেড়ায়, সে কিন্তু এরকম একটা ধার বরাবর যায় না, তখন সে কিভাবে যায়, তখন সে যায় এলোমেলো ভাবে। দেখো এই ছবিতে কোনো কাগজের ওপর কণার গতি, এখানেও কণাকে আমরা একটু বড় করে দেখিয়েছি। তো বলছে কি, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কণাটার প্রথম অবস্থান ছিল 1 নাম্বার, পরে অবস্থান ছিল 2, তারপরে অবস্থান 3, পরে অবস্থান 4, এবং সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে 5। তাহলে কণাটা যে যাচ্ছে, আমি ওর বিভিন্ন মুহূর্তের অবস্থান বিন্দুগুলোকে যদি যোগ করে দিই, একটা রেখা পাবো, যেই রেখাটা ওর গতিকে নির্দেশ করছে, কেমন ওর গতিপথটা কেমন। ঠিক আছে, বলছে কিন্তু এর যে এই অবস্থান, বিভিন্ন সময়ের 5খানা অবস্থান দেখিয়েছি, তো এই অবস্থানটাকে কি করে আমরা ব্যাখ্যা করব, বুঝবো কি করে। ধরে নাও আমি এখানে একটা রেখা কল্পনা করছি, ধরে নিতে বলছি। তো এটা হচ্ছে, আর এইদিকে একটা ওর সঙ্গে লম্বভাবে অবস্থিত আর একটা রেখাকে কল্পনা করা হলো। তাহলে যে কোনো বিন্দু যদি আমি বলি এই অনুভূমিক রেখাটা থেকে কতটা উঁচুতে আছে আর উলম্ব রেখাটা থেকে কতটা দূরে আছে, তাহলে কিন্তু আমি কটা বিন্দু পাবো, এরকম একটাই। ধরো এই 4 নাম্বার বিন্দুটা অনুভূমিক রেখা অর্থাৎ যেটা নিচে এঁকেছি তা থেকে কত দূরে আছে, উদাহরণ হিসেবে বলছি 2 মিটার দূরে আছে। আর 2 মিটার না বলে বলা উচিত, একক চেঞ্জ করি, পাতা যখন বলেছি, তো ধরে নিচ্ছি 20 সেন্টিমিটার দূরে আছে। যেখানে এই যে 4 নাম্বার বিন্দুটা দেখানো হচ্ছে এর দূরত্ব কত, ধরে নিলাম 30 সেন্টিমিটার। মানগুলো নিয়ে খেয়াল করো না, মূল যে বিষয়টা সেটা বোঝাবার চেষ্টা করছি। দেখো এগুলো কিন্তু সব লম্ব হবে, দূরত্ব মানে তো লম্ব দূরত্বই। তার মানে বলছে এই রেখা থেকে 30 সেন্টিমিটার দূরে আর এই নিচের রেখা থেকে 20 সেন্টিমিটার দূরে। তুমি বলতে পারবে এরকম কটা বিন্দু পাওয়া যাবে? যদি আমায় কেউ এই তথ্য দুটো বলে দেয়, তাহলে আমি বলে দিতে পারবো কেবলমাত্র একটাই বিন্দু পাওয়া যাবে। কিন্তু যদি আমি এই ছক কাগজে যে কোনো বিন্দুকে এরকম আরবিটারি করে নির্দেশ করি, তাহলে কিন্তু আমি কখনোই ওই বিন্দুর সঠিক আইডিয়া করতে পারবো না কোথায় আছে। কিন্তু যদি এরকম কোনো বিন্দু আমি দেখে নিলাম, কোনো একটা বিন্দু, সরি, ধরে নিচ্ছি কোনো একটা বিন্দু যে এখানে রয়েছে, সেটা থেকে একেবারে নিচের লাইনটার দূরত্ব একটা আমায় জানা আছে, একেবারে নিচে। আর এই যে উল্লম্বভাবে রয়েছে যে পাশে যে রেখাটা, যেটা ওই প্রথমে রেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, এই দুটো দূরত্বই আমার জানা আছে এই বিন্দুর ক্ষেত্রে। তাহলে কেউ বলে দিল এই নিচের লাইন থেকে কত দূরে আছে, এটা এটা 3 একক দূরে আছে। আর এই সাইডের উল্লম্ব থেকে কত একক দূরে আছে, 5 একক। তবে তুমি কটা বিন্দু পাবে, একটা। তার মানে আমি কিন্তু এখন বিন্দুটাকে আইডেন্টিফাই করতে পারছি, এর একটা পরিচয়টা নির্দিষ্ট। কিন্তু খেয়াল করে দেখো, যখন রেখার ওপর দিয়ে একটা পিঁপড়ে বা কণা যাচ্ছিল, কণার গতি ছিল একমাত্রিক গতি, তখন আমার তার বিভিন্ন মুহূর্তে অবস্থান প্রকাশ করার জন্য কটা রাশি লাগছিল, একটা। কিন্তু এখানে কটা রাশি লাগছে, 1 আর 1 2। তার মানে এখানে কণাটার অবস্থান কিন্তু এটা তলে।
অর্থাৎ দ্বিমাত্রিক গতি। আর আমাদের এই ছক কাগজের ব্যবহার এখান থেকে আমরা শুরু করছি। তো পরের স্লাইডে এসো, বলছে কি দেখো, আমরা এর আগে পর্যন্ত যা দেখে এলাম এর আগের দুটো স্লাইডে দেখা গেল সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে গতিশীল কণার কি পাল্টায়, দুটো বিষয় পাল্টায়, অবস্থানও পরিবর্তিত, গতিশীল কণার অবস্থানও পরিবর্তিত হয় সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে। দুটো জিনিস নয়, বিষয়টা এইভাবে বলা হয়েছে যে যত সময় পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেখা বরাবর হোক আর কাগজের তলের ওপর গতিশীল কণাই হোক না কেন, তার অবস্থান পরিবর্তিত হচ্ছে, মানে অবস্থানও পরিবর্তিত হয়, এইভাবে কথাটা লেখা হয়েছে। কিন্তু এই পরিবর্তন পরিমাপ করব কিভাবে? আর তার সঙ্গে আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে কণাটা এক স্থান থেকে আর এক স্থানে যে যাচ্ছে, সে তার ফলে তার অবস্থান পরিবর্তন হচ্ছে। তাহলে অবস্থান পরিবর্তন মাপতে গেলে আমাকে কি মাপতে হবে আগে? যে অবস্থানটা মাপবো কি করে? আমরা আগে দুটো স্লাইডে কি বললাম, যখন কণাটা একটা রেখা বরাবর যাচ্ছে তখন তার কোনো মুহূর্তের অবস্থান মাপার জন্য একটা রাশির প্রয়োজন, আর যখন কোনো তল বরাবর যাচ্ছে তখন সেটা মাপার জন্য অন্তত দুটো রাশির প্রয়োজন। তো আমরা পরের স্লাইডে দেখতে পাবো যে গণিতবিদ ডেকার্ট সর্বপ্রথম কণার অবস্থান কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে আমাদের ধারণা প্রদান করে দিয়ে গেছেন। মানে এই যে লেখচিত্রের কথা আজকে আমরা উল্লেখ করছি, তার জনক যদি বলতে হয় সেটা হচ্ছে বিজ্ঞানী ডেকার্টস, গণিতবিদ ডেকার্টস। ইনি গণিতবিদ, কিন্তু বিজ্ঞানের বিভিন্ন শাখায় এনার অবদান রয়েছে। এর ফলে এই যে লেখচিত্রের এত বিপুল ব্যবহার, এই জন্য গণিত শাস্ত্রে একটা আলাদা শাখাই চালু হয়ে গেল, যার নাম কি বলা হচ্ছে? স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। তো এই কোঅর্ডিনেট জিওমেট্রির মূল ভিত্তি কি? যে কোনো কণা তার অবস্থানটা কি করে নির্দেশ করব? সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অবস্থান পরিবর্তন হয় কি করে? তো এগুলো সব কি করে বোঝাবো কি করে? এই নিয়েই আলাদা একটা গণিতের একটা অংশ। তবে মাথায় রেখো প্রত্যেকে, এটা কিন্তু নয় যে কেবলমাত্র গতিশীল কণার অবস্থান বা কণার অবস্থান বোঝাবার জন্য। ধরো আমি বাজারে চাল কিনতে গেছি, তো আমি 30 টাকা কেজি দরে চাল কিনবো। তাহলে 1 কেজি চাল কিনলে আমাকে খরচ করতে হবে 30 টাকা, 5 কেজি চাল কিনলে খরচা করতে হবে 150 টাকা, 10 কেজি চাল কিনলে খরচা করতে হবে 300 টাকা। এই যে চালের দুটোই চলরাশি, চালের ওজনটা আর চালের তার সঙ্গে দামটা, এই ওজন যত পরিবর্তন হবে চালের দামও তত চেঞ্জ হবে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যেমন কণার অবস্থান চেঞ্জ হয়, এরকম পরস্পর নির্ভরশীল আরো একাধিক রাশি রয়েছে। এই রকম দুটো রাশিকে আমরা নির্দেশ করতে পারি লেখচিত্রের মাধ্যমে, তুলে ধরতে পারি। গোটা বৃহৎ কোনো ঘটনাকে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে দাঁড় করানো যেতে পারে। তাত্ত্বিক কথা না বলে বাস্তব প্রয়োগে আসছি, দেখো। কিন্তু এর গুরুত্ব তো জানতে হবে, আমরা কি করতে চাইছি, লেখচিত্রটা কেন আনলাম। তো বলছে দেখো লেখচিত্র কি। তাহলে যে লেখচিত্র নিয়ে আমরা বেশি পরিচিত হব মাধ্যমিক পর্যন্ত, সেটা নিয়ে এখন বলি। উঁচু ক্লাসে যখন তোমরা উঠবে জানতে পারবে এর বাইরেও অনেক ধরনের লেখচিত্র হয়, সেই নিয়ে আমরা কিছু আলোচনার মধ্যে যাচ্ছি না। তাহলে এখানে যে লেখচিত্র আমাদের দেখানো হবে সেটা ডেকার্টসের প্রবর্তিত দ্বিমাত্রিক লেখচিত্র, কার্টেসিয়ান কোঅর্ডিনেট জিওমেট্রিক 2D গ্র্যাফ। ঠিক আছে? সেখানে কি থাকে বলছে, এখানে যে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য, শুধু বিন্দু না যে কোনো বিষয়ের সম্পর্কে বলতে পারি, বিন্দু দিয়েই বারবার বলছি প্রথমে কারণ বিন্দু দিয়েই শুরু করতে হবে। তো বলছে একটা কাঠামো, তার সাহায্যে যে কোনো বিন্দুর অবস্থানটা প্রকাশ করা হয় বা যে কোনো দুটো পরিবর্তনশীল চলরাশিকে প্রকাশ করা হয়। একটা কাঠামোটায় কি থাকে? কাঠামোটায় দুটো রেখা থাকে, দুটোই হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। এটা একটা রেখা অনুভূমিক, এটা হচ্ছে উল্লম্ব রেখা। চেষ্টা করেছি 90 ডিগ্রি কোণ করে আঁকার, যদি মনে হয় ত্রুটিপূর্ণ তো এটা খাতায় যখন করবে তখন নিজেরা 90 ডিগ্রি কোণ করেই আঁকবে। তো দেখো কি বলা হচ্ছে, এই রেখা দুটো কেমন? এই রেখা দুটো হচ্ছে পরস্পরচ্ছেদী এবং লম্ব একে অপরের উপর। যে বিন্দুতে এরা একে অপরকে ছেদ করেছে তাকে বলে মূল বিন্দু, সাধারণত একে আমরা ও দিয়ে লিখি, মূল বিন্দু। এই দুটো যে রেখা বললাম অসীম বিস্তৃত, এদের কোনো শেষ নেই। তো বলছে এই অসীম বিস্তৃত যে রেখা দুটো, এদেরকে প্রত্যেককে কি বলে? এদের প্রত্যেককে বলে অ্যাক্সিস বলে, মানে অক্ষ বলা আছে। তো
তো এই যে অনুভূমিক রেখাটা ভূমির সমান্তরাল, এর নাম হরাইজন্টাল অ্যাক্সিসটাকে বলে এক্স অক্ষ সাধারণত। আমাদের এখানে যে লেখচিত্র সম্পর্কে আমরা শিখব। আর এই উল্লম্ব অক্ষটাকে অর্থাৎ এক্স অক্ষের উপর যেটা অভিলম্বভাবে অবস্থিত সেটাকে বলে ওয়াই অক্ষ। ঠিক যেমন ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ, তার মানে বলছে কি ঘরের মধ্যে যে কোনো বিন্দু আমি শুধু আঙুল দিয়ে দেখিয়ে সরিয়ে নিলাম, এবার তুমি তোমার ভাইকে বা বোনকে বললে দেখা তো আমি কোন বিন্দুটা দেখালাম, সে কিন্তু তখনই বলতে পারবে বিন্দুটার সঠিক অবস্থান যদি তুমি বলে দাও যে ঘরের দৈর্ঘ্যের দিক থেকে কোনো একদিকের দৈর্ঘ্যের দিক থেকে 3 মিটার দূরে আর প্রস্থের দিক থেকে 4 মিটার দূরে কণাটা অবস্থিত, তাহলে সে কটা বিন্দু পাবে এরকম? কেবলমাত্র একটা। তো আমরা বুঝতে পারলাম যে এখানে যে কোনো কণার বা যে কোনো কিছুর অবস্থানকে নির্দেশ করার জন্য দুটো সাপেক্ষের রেখা দরকার, যাদের রেসপেক্টে আমরা যে কোনো কণার অবস্থানটা নির্দেশ করে নেব। এদেরকে প্রাথমিক রেখা বলতে পারো, শুরু থেকেই এরা থাকবে এই স্ট্রাকচারটার মধ্যে। আর রেখা দুটো কেমন হবে? একে অপরের উপর লম্ব হবে এবং পরস্পর ছেদী হবে, যাদের ছেদ বিন্দুর নাম কি বলেছি আমরা? মূল বিন্দু বলা হয়েছে। এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা সবাই অবস্থানটা নির্দেশ করব। ব্যাপারটা অনেকটা হচ্ছে বিগ ব্যাং থিওরির মতো। তোমরা জানো সবাই, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি যে মুহূর্তে হয়েছে তখন থেকেই বিজ্ঞানীরা টাইম কাউন্ট করা শুরু করেছেন। তো ওই হচ্ছে টাইমের মূল বিন্দু। টাইম হচ্ছে সবকিছুর পরিবর্তনকে চিহ্নিত করে। ওই টাইম অ্যাক্সিসটাই হলো এখানে আমাদের এক্স অ্যাক্সিস। সে পরিবর্তন হয়ে চলেছে। তার মানে আমরা যে টাইম ঋণাত্মক হয় না বলি, কারণ হচ্ছে আমরা জানিই না ওই সম্পর্কে কিছু, ওই বিগ ব্যাং এর আগে কি হয়েছিল। তো এই বিগ ব্যাং থেকেই আমাদের টাইম কাউন্ট করা শুরু করা হয়েছে। ব্যাপারটা ঠিক তেমনই, যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হয়। ট্রেনটা এগিয়ে চলেছে, তো আমি কোত্থেকে ওর দূরত্ব মাপবো? হাওড়া থেকে কতক্ষণে কতটা এগিয়ে গেল খড়গপুরের দিকে, এইভাবে। তো এই যে একটা প্রাথমিক বিন্দু দরকার, এটাকেই মূল বিন্দু বলে। আর প্রাথমিক যে দুটো রেখা আছে এরা ফিক্সড, এদের অবস্থান পাল্টায় না। এদেরকে কি বলে? অনুভূমিকটার নাম হচ্ছে এক্স অক্ষ আর এটার নাম হচ্ছে ওয়াই অক্ষ। যখন নাম বলবো তখন ছোট হাতে লিখবো, কিন্তু এদের নামকে আমরা চিহ্ন দিয়েও ব্যবহার করি, তখন কিন্তু বড় হাতে লিখবো। এরপরে আসছি। তো চলো আমরা পরের এতে এলাম, স্লাইডে। যেখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে মূলত মাধ্যমিকের মধ্যে আমরা দু রকমের গ্রাফ পেপার ব্যবহার করব। যে দু রকমের গ্রাফ পেপারে কি দেখতে পাবে, যদিও আমরা যেটা ব্যবহার করব 9-10 পর্যন্ত সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্চি গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারটাই আমরা বেশি ব্যবহার করি। সেন্টিমিটার গ্রাফ পেপার কম্পারেটিভলি কম ব্যবহার করা হয়। গ্রাফ পেপার মানে কিছু নয় যার মধ্যে শুধুমাত্র বর্গক্ষেত্রের ছড়াছড়ি। ইঞ্চি গ্রাফ পেপারে কি থাকে? ইঞ্চি গ্রাফ পেপারে এইরকম একটা বর্গক্ষেত্র রয়েছে, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে 1 ইঞ্চি, এবং তার এই প্রতিটা দিকে কি রয়েছে? এরকম ছোট 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 আরো 10টা করে প্রত্যেকটা দিকে কি রয়েছে? এতগুলো আমি এখানে এঁকে দেখাতে পারবো না। এরকম 10টা করে কি রয়েছে? প্রত্যেক দিকে কি আছে? বর্গক্ষেত্র আছে। মানে বড় বর্গক্ষেত্রটার মধ্যে ছোট ছোট, মানে অন্তত যেভাবে দেখাচ্ছি এইরকম 100টা বর্গক্ষেত্র আছে। তো যেহেতু এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমাদের আঙুলের পূর্ণবয়স্ক মানুষের 1 গাঁটের সামান্য বেশি, অর্থাৎ 1 ইঞ্চি, তো তাই এই গ্রাফ পেপারের নাম হচ্ছে এক ইঞ্চি গ্রাফ পেপার বলে। অন্যদিকে যে গ্রাফ পেপারে এই বড় বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, অনেকটাই কম, তার ক্ষেত্রে কি বলে? তার ক্ষেত্রে হচ্ছে তোমার ওই গ্রাফ পেপারের নাম হচ্ছে সেন্টিমিটার গ্রাফ পেপার। বুঝতেই পারছো, যদি আমি ইঞ্চি গ্রাফ পেপারের কথা বলি এবং সেক্ষেত্রে এই যে বড় বর্গক্ষেত্র বলা হয়েছে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 ইঞ্চি, এবং প্রত্যেক দিকে কটা করে ঘর আছে? 10টা করে। তাহলে প্রতিটা ঘরের প্রতিটি ক্ষুদ্রতম যে ঘরগুলো পাওয়া যাবে, ছোট ছোট যে ঘরগুলো পাওয়া যাবে, প্রতিটা ঘরের বাহুর দৈর্ঘ্য কত হবে? 1 ইঞ্চি 10 ভাগের 1 ভাগ, মানে 0.1 ইঞ্চি। তাহলে ওর ক্ষেত্রফল কত হবে? 0.1 ইঞ্চির স্কোয়ার করলে যা পাবে। ধারণা পাচ্ছ কিনা দেখো। কিন্তু যদি এই একটা দিক যদি 1 সেন্টিমিটার হয়, অর্থাৎ সেন্টিমিটার গ্রাফের, তখন কিন্তু এরকম ছোট একটা বাহুর দৈর্ঘ্য হবে, যার এর মধ্যে কি রয়েছে? এর মধ্যেও 100টাই ছোট ছোট ঘর আছে। তখন তার এই প্রতি দিকে 10টা করে এরকম ঘর আছে। প্রতিটা ঘরের মান কত হবে? প্রতিটা ঘরের বাহুর দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ, মানে 0.1 সেন্টিমিটার। তখন এই প্রতিটা ঘরের ক্ষেত্রফল কত হবে? 0.1 সেন্টিমিটারের বর্গ, অত বর্গ সেন্টিমিটার।
তো এইভাবে গ্রাফের আমরা ধারণা পাবো। পরের স্লাইডে আমরা এই গ্রাফ পেপার দেখতে পাবো। তো যে গ্রাফ পেপার নিয়ে আমরা বেশি কাজ করব, কি বলা হচ্ছে দেখো। তো বলছে এই যে এর নাম হচ্ছে ইঞ্চি গ্রাফ পেপার। হাতের সামনে আমি খুব পরিষ্কার সেন্টিমিটার গ্রাফ পেপার পাইনি বলে এখানে তুলে ধরিনি, নাহলে ব্যাপারটা কনফিউশন হয়ে যাবে, এত কালারের কম্বিনেশন থাকে। তো এই গ্রাফ পেপারটার দিকে খেয়াল রাখো, আমার মনে হয় কিছুটা বিষয় বুঝতে সুবিধা হবে। তো বলছি কি দেখো, একটু মোটা যে আছে, টেনে বাড়াবার জন্য এগুলো আকারগুলো চেঞ্জ হয়ে গেছে, নাহলে এগুলো হচ্ছে স্কোয়ার। কিছুটা জুম করার জন্য এটা মনে হচ্ছে আয়তক্ষেত্র, বাস্তবে নয় কিন্তু। তো এই জন্য আমি দুঃখিত। তো বাস্তবে যখন তুমি হাতের সামনে ব্যবহার করবে অথবা অথবা ব্যবহার করে যে জানো তোমরা, এগুলো সব হচ্ছে এক একটা স্কোয়ার। এই যে বড় বর্গক্ষেত্রটা দেখছো না, এই বড় বর্গক্ষেত্র যেটা দেখতে পাচ্ছি, এইটার এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 1 ইঞ্চি। এবং এর ভেতর গুণে দেখো, প্রত্যেকটার মধ্যে গুণে দেখবে প্রত্যেক সাইড বরাবর 10খানা করে ছোট ছোট ঘর আছে। ওটাই হচ্ছে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্র। তো এই প্রতিটা বর্গক্ষেত্রে তাহলে এক একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা যদি 1 ইঞ্চি হয় বড়টার, তাহলে এরকম 10টা আছে এই একদিকে, তাহলে 1/10 মানে 0.1 ইঞ্চি। এই কারণেই বলা হচ্ছে এই হচ্ছে আমাদের গ্রাফ পেপার। আর যখনই আমরা গ্রাফ শুরু করব, তখন হচ্ছে যে কোনো একটা বিন্দুকে আমরা মূল বিন্দু ধরে শুরু করব, যদি একেবারে ধারের বিন্দুকে সাধারণত নয়। আর এক্স আর ওয়াই অক্ষটা আগে এঁকে নিতে হবে। যদি এটাকে এক্স অক্ষ বলি, এটার নাম দেওয়া হয় ও এক্স ক্যাপিটাল, এদিকে হচ্ছে ও ওয়াই। তাহলে যখন এইরকমভাবে নাম দিচ্ছি, বিন্দু দিয়ে বলছি, তখন কিন্তু ক্যাপিটাল। কিন্তু যদি আমি বলি, নাম ধরে বলি, তখন এর নাম হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটার নাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইভাবে বলা যেতে পারে। তো দেখো আমরা আসি পরের স্লাইডে। এখানে আমরা জানতে পারবো কিভাবে একটা বিন্দুকে এই ছক কাগজে স্থাপন করা যেতে পারে এবং তার সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। আমার বাড়ির একটা অ্যাড্রেস রয়েছে, সেখানে কি কি বলতে হয়? গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা এবং রাজ্য। মোটামুটি এগুলো বললে ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় আমাদের অ্যাড্রেস পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছি 4 থেকে 5টা বিষয় রয়েছে, যার সাহায্যে, মানে রাশি রয়েছে, রাশি বলবো অঙ্কের ভাষায়, যার সাহায্যে আমি আমার নিখুঁত অবস্থান কেউ আমার খুঁজে পেয়ে যাবে। তার মানে দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গার লোকেদের, প্রত্যেকটা লোকের এই 5-6টা রাশি পরিবর্তনশীল। জেলা আলাদা, গ্রাম আলাদা, পোস্ট অফিস আলাদা, থানা আলাদা, এই রকম ভাবে চেঞ্জ হচ্ছে। তো এগুলো চলরাশি। তাহলে তার অ্যাড্রেস বার করতে গেলে আমাকে এইগুলো জানতে হবে। আজকে আমরা দেখব যেটা, কোনো বিন্দুর অ্যাড্রেস কি, তার অ্যাড্রেস জানতে গেলে এই 2D লেখচিত্রে কটা বিষয় দরকার? ওই রকম 5-6টা বিষয় নয়, কেবলমাত্র 2টো বিষয় জানা থাকলেই হবে। কি সেটা দেখা যাক। তো দেখো 2টো বিষয় কি কি। ছক কাগজের ছবি তো আমরা আগেই বলে দেখিয়েছি তোমাদের। এবার বলছে এখানে দেখো, ছক কাগজটাকে আসলে কিন্তু 4টে পার্টে ভাঙা হয়, 4টে অংশ রয়েছে। তো এটা হচ্ছে মূল বিন্দু, ও বলে নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মূল বিন্দু ও। এটা কি নাম দেওয়া আছে? এক্স ও এক্স ড্যাশ। নাম কি বলা হলো? এক্স ও এক্স ড্যাশ। এক্স ড্যাশটাকে অনেকে এক্স প্রাইমও বলে। অন্যদিকে হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তার মানে অক্ষ দুটোর নাম কি? একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। প্রথম অক্ষটাকে বলে অনুভূমিক অক্ষ, দ্বিতীয়টাকে বলে উলম্ব অক্ষ। তাহলে যে আমরা একটু আগে বললাম শুধুমাত্র একটা অর্ধেক দেখিয়েছি, মূলবিন্দুর একটা সাইডের অংশ দেখিয়েছি, বলে বাস্তবে ওটা ঠিক নয়। এই পর্যন্ত ঠিক আছে, আমরা শুধুমাত্র এইটা যেটা ব্যবহার করব, এই অংশটাই ব্যবহার করব, অর্থাৎ এইটুকু অংশ ব্যবহার করছি। কিন্তু জেনে রেখো, বলছে এই যে অংশটা, অর্থাৎ মূলবিন্দুর ডান দিকে যে এক্স অক্ষের অংশ, তাকে বলে ধনাত্মক এক্স অক্ষ। মূলবিন্দুর ডান দিকে যে এক্স অক্ষের অংশ, সেটাকে বলে ঋণাত্মক এক্স অক্ষ। কারণ সবাই তো আর সময় সময় নয়, যেটাকে আমি কি করতে পারি না, চেঞ্জ করতে পারি না, এটাকে বলে ঋণাত্মক এক্স অক্ষ। মূলবিন্দুর উপরে যে ওয়াই অক্ষের অংশ, তাকে বলে ধনাত্মক ওয়াই অক্ষ, পজিটিভ। আর নিচের অংশটাকে বলে কি, ঋণাত্মক ওয়াই অক্ষ। তাহলে দেখো, ধনাত্মক এক্স অক্ষ আর ধনাত্মক ওয়াই অক্ষের মধ্যে যে অংশটা রয়েছে, একে কি বলে জানো? থাক, পরে বলছি। এইটুকু অংশ করে নিয়ে এটা পরের অংশেই আমরা বলবো, এখানে বলছি না। তাহলে বলছি কি দেখো, আমরা একটু ভালো করে চেয়ে নিই
যে আমরা তো বললাম আমার অ্যাড্রেস বলতে গেলে 5-6টা রাশি দরকার, বিষয় জানা দরকার। তাহলে এই ছক কাগজের ওপর কোনো একটা বিন্দু বসে রয়েছে, ধরো এই পি বিন্দুটা বসে আছে। তাহলে এই পি বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য আমার কটা রাশি মিনিমাম জানা প্রয়োজন, কটা রাশির ছাড়া ওর অ্যাড্রেস বলা যাবে না, সেটা দেখে এই পি বিন্দুর অবস্থান বার করার জন্য বলছি। এই পি বিন্দুর অবস্থান বার করার জন্য কেবলমাত্র দুটো মাত্রা দরকার, দুটো রাশি দরকার। সেই কারণে এই লেখচিত্রের নাম হচ্ছে দ্বিমাত্রিক। আর একটা তলে অবস্থান নির্দেশ করতে গেলে দুটো রাশি হলেই যথেষ্ট। কিরকম বলছে, কণাটা এক্স অক্ষ থেকে কণাটার লম্ব দূরত্ব কত, সেটাকে কি দিয়ে লেখে সবাই সাধারণত? ওয়াই দিয়ে লেখে। কি বলে এটাকে? এটাকে বলে অর্ডিনেট বলে, ও আর ডিআই এন এ টি, অর্ডিনেট। বাংলায় বলে কোটি বলে। ও, তাহলে ওই পি বিন্দুটার এক্স অক্ষ থেকে যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাকে বলে কি? ওই বিন্দুর স্থানাঙ্কের একটা পার্ট, যার নাম হচ্ছে কোটি। অন্যদিকে ওই যে পি বিন্দুটার স্থানাঙ্কের আর একটা পার্ট হলো ভুজ, সেটাতে কি নির্দেশ করা হয়? ওয়াই অক্ষ থেকে ওই কণাটার লম্ব দূরত্ব কত, অর্থাৎ এইটা। এটাকে কি দিয়ে লেখে? এটাকে এক্স দিয়ে লেখে। এটাকে কি বলে? অ্যাবসিসা বলে, অ্যাবসিসা বা ভুজ বলে বাংলায়। ও, তার মানে দেখতে পেলাম আমার বাড়ির অ্যাড্রেস প্রকাশ করতে গেলে যেমন গ্রাম দরকার, জেলা দরকার, থানা দরকার, ঠিক তেমনই এই পি বিন্দুটার এই 2D গ্রাফ পেপারের ওপর অবস্থান নির্দেশ করতে গেলে দুটো বিষয় দরকার। প্রথমটাকে বলে ভুজ, আর দ্বিতীয় পার্টটাকে বলে কি? কোটি। প্রথম পার্টটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে ওই কণাটার লম্ব দূরত্বকে নির্দেশ করে, অর্থাৎ ছবিতে বিপি, অথবা কি বলতে পারি, বিপি না বলে আমি কি বলতে পারি? ওএ। অন্যদিকে দ্বিতীয় পার্টটা কি নির্দেশ করে? দ্বিতীয় পার্টটা হচ্ছে এক্স অক্ষ থেকে ওই কণাটার লম্ব দূরত্ব, যেটা ছবিতে কি দেখতে পাচ্ছি? পিএ, বা ওবি দিয়েও বলতে পারি, এপি বা ওবি দুটো দিয়েই বলতে পারি, ওয়াই। তাহলে আমরা এই আলোচনা থেকে কি শিখলাম? ছক কাগজে কোনো বিন্দুর অবস্থান যখন নির্দেশ করবে, তখন মিনিমাম কটা বিষয় দরকার? দুটো। তো এই যে ওর যে বিষয়টা এই কমা দিয়ে লেখা হয় এই দুটো বিষয়কে একত্রে, সেখানে কিভাবে ওর অবস্থানটা নির্দেশ করা হয়? প্রথমে কোনটা উল্লেখ করা হয়? প্রথমে ওই কণাটার এক্স ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব কত এটা দেখানো হয়, সেটাই নিচে থেকেও ওয়ে থেকেও মাপতে পারি। এটাকে কি বলে? এটাকে প্রথমে লেখে, এটাকে বলে ওর ভুজ বা অ্যাবসিসা। কমা দিয়ে লিখতে হয় এক্স অক্ষ থেকে ওর লম্ব দূরত্ব কত, যেটাকে সাধারণত ওয়াই সিম্বল দিয়ে লেখে, এটাকে বলে ওর কোটি। ভালো করে মাথায় নাও, প্রথমে ভুজ পরে কোটি, প্রথমে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব, পরে হচ্ছে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে আর একবার যদি আমরা খুঁজে নিই যে কণাটার অবস্থান, তাহলে আমি সহজে কিভাবে নির্ণয় করতে পারবো? ওর স্থানাঙ্ক বা অ্যাড্রেস হচ্ছে এক্স কমা ওয়াই। মানে কি? মানে এইটা হচ্ছে ওয়েটা, মানে ওয়াই অক্ষ থেকে ওর লম্ব দূরত্ব হচ্ছে এক্স, ওটা প্রথমে। আর ওয়াই অক্ষ এক্স অক্ষ থেকে ওর লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই, এটা হচ্ছে পরে। ঠিক আছে, তাহলে কিভাবে মাপবো আমরা? প্রথমে মূলবিন্দু থেকে শুরু করে এক্স অক্ষ বরাবর আমরা ভুজের যতটা মান সেই ততগুলো ঘর যাব। ভুজ যদি 10 হয়, তাহলে আমি 10খানা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র অতিক্রম করে যাব। তারপরে যদি ওই এ বিন্দুতে পৌঁছালাম, তারপরে কি কোটি কত? মনে করো কোটির মান হচ্ছে 5, তখন আমি উদাহরণ হিসেবে বলছি, 5 বা 15 যাই হোক না কেন, তখন ওই এ থেকে ওয়াই অক্ষের সমান্তরালে আমি কি করব? ওই 15 ঘর ওপরে উঠব, যে বিন্দুটা পাবো সেটাকে সার্কেল করে দেবো। এইভাবে আমাদের অবস্থান নির্দেশ করা হয়। দেখা যাক, এখানে তো কিছুটা বলা হলো, তো এরপরে আবার এগোই, তখন আবার দেখতে পাবো। দেখো পরের গ্রাফে কি দেখানো আছে। ক্লাস 9-এ উঠলে আমরা এই গ্রাফ পেপারটাকে যেভাবে দেখবো তার একটা অত্যন্ত সংক্ষিপ্ত ধারণা এখানে দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে দেখো, বলছি কি গ্রাফ পেপারটার আমরা কটা অংশ দেখতে পাচ্ছি? 4টে। এটা হচ্ছে মূল বিন্দু, প্রথমে রয়েছে। আর এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, ওপরে রয়েছে। এটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ, এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, আর এইদিকে হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ, যেটা চাপা পড়ে আছে। এই ধনাত্মক ওয়াই আর ধনাত্মক এক্স অক্ষের মাঝখানে যে ছবিটা রয়েছে, মাঝখানে অক্ষগুলো বাদে কিন্তু এই যে অঞ্চলটা রয়েছে, এটাকে বলে প্রথম পাত। ধনাত্মক ওয়াই আর ঋণাত্মক এক্স এর মাঝে যে অংশটুকু রয়েছে তাকে বলে দ্বিতীয় পাত। আর ঋণাত্মক ওয়াই অক্ষ আর ঋণাত্মক এক্স অক্ষের মাঝে যেটুকু অংশ রয়েছে তাকে বলে তৃতীয় পাত।
4 নাম্বার হচ্ছে ধনাত্মক x অক্ষ আর ঋণাত্মক y অক্ষের মাঝে যেটা রয়েছে ওকে বলে চতুর্থ পাত। এগুলোকে এক একটা কোয়াড্র্যান্ট বলে। আমরা এই নিয়ে ক্লাস 10-এ পরে, এই ক্লাস 9-এ ডিটেলসে পড়বো। আমাদের কিন্তু আজকের আলোচনার বিষয় অর্থাৎ এই ক্লাস 8-এ দাঁড়িয়ে সেটা কিন্তু শুধুমাত্র এই অংশটুকুকে নিয়ে। অর্থাৎ আমাদের তাহলে শিখলাম কি, যে আমাদের আলোচনার বিষয় কিন্তু শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে ফার্স্ট কোয়াড্র্যান্ট এটাকে নিয়ে। তো যখনই লেখচিত্র আঁকবে অঙ্ক শুরু করার আগে সবসময় কি করবে, এক্স অক্ষ আঁকবে, ওয়াই অক্ষ আঁকবে, নাম দেবে, মূলবিন্দু এবং মূলবিন্দুর অবস্থান দেখাবে। বলছে কি দেখো, মূলবিন্দু এটা এক্স অক্ষের ওপর অবস্থিত, আবার ওয়াই অক্ষের ওপর অবস্থিত। তাহলে মূলবিন্দু থেকে এর লম্ব দূরত্ব কত? এক্স অক্ষের লম্ব দূরত্ব কত? 0। আবার মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব কত? এটাও 0। তাহলে এর স্থানাঙ্ক কত বলা হচ্ছে? 0। এটাই হচ্ছে বিন্দু, স্থির বিন্দু, যার রেসপেক্টে যে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় দুটো অক্ষ সাপেক্ষে। তো দেখা যাক বিষয়টা নিয়ে আমরা একটু অনুধাবন করি, খুঁজে দেখি। বলছে প্রথমে যে কণাটা এখানে দেখানো আছে, একটা বিন্দুর অবস্থান দেখানো আছে এ। কণাটা কোথায় আছে দেখো, কণাটা আছে এক্স অক্ষের ওপরে আছে। তাহলে দেখো তো ও থেকে কত ঘর তুমি ওই এক্স অক্ষ বরাবর এগিয়ে এসেছো। এক্স অক্ষ বরাবর গুনে গুনে দেখো 1 2 3। তার আর কতটা তারপরে উপরে উঠেছো? এক ঘরও নয়। তার মানে আমি বলতে পারি এই যে এ বিন্দুটা আছে, এ বিন্দুটার ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব, ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব, অর্থাৎ যেটাকে আমরা কি বলে এসেছি, যেটাকে ভুজ বলে এসেছি, ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব বা ভুজের মানটা হবে কত? 3 একক। কিন্তু এক্স অক্ষ থেকে ওর লম্ব দূরত্ব কত, মানে যেটাকে কোটি বলে, এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব তো এক্স অক্ষের ওপরে অবস্থিত, তাহলে আবার এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব কত হবে? তার মানে বুঝতে পারলাম এ বিন্দুটার ভুজ হচ্ছে 3 একক, কিন্তু কোটি কত? 0। তো এটাই হচ্ছে ওর অবস্থান, এটাই এর কোঅর্ডিনেট, এটাই ওর স্থানাঙ্ক। একইভাবে দেখো ওয়াই অক্ষের এই বি বিন্দুর ক্ষেত্রে কি হবে নিজে বলার চেষ্টা করো। দেখো এটা কত ঘর রয়েছে, ও বিন্দু থেকে ক ঘর টপকে এসেছে? 7 ঘর। কিন্তু এটা হলো এর ভুজ, কিন্তু এই এর কোটি কত হবে, মানে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব কত? এটা এক্স অক্ষের উপর অবস্থিত আগের মতোই, তার মানে এর কোটি হবে 0। তাহলে দেখো এই একইভাবে এ বলো, বি বলো বা সি বিন্দু বলো, এই তিনটে বিন্দুই হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত এবং এদের কোটির মান কত? 0। কি শিখলাম? এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্কের ওয়াই এর অংশটা অর্থাৎ দ্বিতীয় পার্টটা অর্থাৎ কোটিটার মান 0 হবে। ভুজ অর্থাৎ প্রথম পার্টটাই শুধুমাত্র বর্তমান থাকবে, যেটা ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্বকে নির্দেশ করে। বোঝা গেছে? অন্যদিকে দেখো, আমাকে আমাকে যদি বলে এই কে বিন্দুর অবস্থান, এই স্থানাঙ্কটা বার করতে, তখন আমি কি বলবো? ও বিন্দু থেকে এটার এই এই কে বিন্দুটার ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব কত, যেটাকে ভুজ বলে, যেটাকে প্রথমে লেখে। ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব কত, সে আবার কি কথা? ওটা তো তোমার ওয়াই অক্ষের উপরেই রয়েছে, আবার ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব কত, যে রেখার ওপর রয়েছে তার থেকে আবার লম্ব দূরত্ব হয় নাকি? কিন্তু এক্স অক্ষ থেকে ওর লম্ব দূরত্ব কত, যেটাকে কোটি বলে, সেটা কত গুণে দেখো না, 1 ঘর 2 ঘর 3 ঘর। ও, ওর তার মানে ভুজ হচ্ছে 0, কোটি হচ্ছে 3 একক। কি শিখলাম? যারা এক্স অক্ষে ওয়াই অক্ষের ওপর থাকবে তাদের কোনটা 0 হবে? কোটির পার্টটা ভুজের পার্টটা 0 হবে, আর কোটির পার্টটা অশূন্য সংখ্যা হবে। অন্যদিকে যারা এক্স অক্ষের ওপর থাকবে তাদের কি হবে? আমি কি আগে উল্টো বললাম? আর একবার বলে দিচ্ছি, শুনে নাও। যারা এক্স অক্ষের ওপর থাকবে, যেমন এ বি সি, এদের কি হবে? এদের হচ্ছে ভুজ থাকবে, কোটির পার্টটা 0 হবে। যুক্তি দিয়ে বলা হয়েছে, খেয়াল করবে। অন্যদিকে যারা ওয়াই অক্ষের ওপর রয়েছে তাদের কোনটা 0 হবে? তাদের ভুজটা 0 হবে, কোটির পার্টটা থাকবে। অর্থাৎ কোটি মানে কোনটা বলা হচ্ছে? কোটি মানে হচ্ছে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব। বোঝা গেছে? তার মানে যদি এখানে কোনো বিন্দু থাকে যে এক্স অক্ষের ওপরেও নেই, ওয়াই অক্ষ ওপরেও নেই, তাহলে তার স্থানাঙ্ক কি করে বার করব? ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বার করতে বললো, আমি কি করে বলবো? আমি প্রথমে কোনটা লিখবো? এক্স, মানে ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব। তারপরে কোনটা লিখবো? এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, যেটাকে ওয়াই দিয়ে লেখা হয়। দেখতে পাচ্ছ পুরো উল্টো সিম্বল দিয়ে লেখে। তাহলে এটা এক্স, আমি এখান থেকে এফ থেকে কি করলাম? দুটো লম্ব টেনে দিলাম। একটা এক্স অক্ষের উপর লম্ব টানলাম, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব টানলাম। দুটো লম্ব দুভাবে টেনে দেওয়া হলো। তো বলছে এফ বিন্দু থেকে এক্স অক্ষের লম্ব দূরত্ব কত?
এফ বিন্দু থেকে এক্স অক্ষের লম্ব দূরত্ব হচ্ছে 10 ঘর, আমার যেটা এখানে দেখানো আছে। সেটাকে আমরা কি দিয়ে লিখি? সেটাকে আমরা কি বলি? কোটি বলি। অন্যদিকে ওয়াই অক্ষ থেকে কণাটার লম্ব দূরত্ব কত? অর্থাৎ এই দূরত্বটা কত হচ্ছে দেখো, এটাও 10 ঘর হচ্ছে। তার মানে এখানে 10, কিন্তু এই 10টা বলা হয়েছে। তার মানে এর ভুজ কত হচ্ছে? এর ভুজ 10 হবে। তাহলে এর কোটিও 10, ভুজও 10। অন্যদিকে যদি ওয়াই এর কথা বলতে বলে, যেহেতু এর দুটো সমান যাতে গুলিয়ে না যায়, যদি আমাকে ডি বিন্দুটার স্থানাঙ্ক জিজ্ঞেস করে, তখন আমি কি করব? চোখ কান বুঝে ডি থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো আর ওয়াই অক্ষের উপর লম্ব টানবো। এটার একটা বিকল্প রাস্তাও আছে, কি করে বার করে দেখো। বলছে এই লম্ব দুটোর যে ছেদ বিন্দু পাওয়া গেল, যে দুটো ছেদ বিন্দু হবে, তো বলছে কি মূল বিন্দু থেকে এক্স অক্ষের ওপর যে লম্বটা অঙ্কন করা হয়েছে, সরি, ওই বিন্দুটা থেকে এক্স অক্ষের ওপর যে লম্বটা এঁকেছি, সেই লম্বের পাদবিন্দুটা অর্থাৎ সি বিন্দুটা মূল বিন্দু থেকে যত দূরে আছে সেটাই হলো ওর ভুজ। কি বললাম? কোনো বিন্দু স্থানাঙ্ক কি করে নির্ণয় করব? ওই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টেনে দাও, মূল বিন্দু থেকে ওই লম্বের গোড়াটার দূরত্ব যা সেটা হচ্ছে ভুজ। অন্যদিকে একইভাবে ওই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টেনে দাও, সেই লম্বের গোড়াটা মূল বিন্দু থেকে যত দূরে আছে সেটা হচ্ছে ওর কোটি। তো বার করা হয়ে গেল ভুজ বা কোটি। তো আসছি আমরা পরের স্লাইডে। পরের স্লাইডে কি বলা হয়েছে দেখো, সমরেখ আর অসমরেখ বিন্দু। তোমরা কাকে বলে জানো, কিন্তু এখানে গ্র্যাফ পেপারের দিকে আমরা খেয়াল করে দেখি কি বলা হয়েছে। কিছু বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, যেমন আমি এখানে বিন্দুগুলো তো বসিয়ে দিয়েছি, তোমরাও নিজেরাও বসাতে পারবে। দেখো বলছে এই যে তিনটে বিন্দু আছে যাদেরকে আমি একটা রেখা দিয়ে জুড়ে দিচ্ছি, দেখো এরা কিন্তু সমরেখ। সঙ্গে সঙ্গে এদের স্থানাঙ্কের দিকে চেয়ে দেখো তো, এরা একই রেখায় হলো কেন? কারণ প্রত্যেকেরই কি আছে দেখো, প্রত্যেকেরই এক্স এর পার্টটা একই, অর্থাৎ ভুজ অভিন্ন। ভুজের মান কত? 15। আবার দেখো এই রেখাগুলোকে দেখো, কোনটা কোনটা দেখানো হচ্ছে দেখো, এই তিনটে রেখাকে, এই তিনটে বিন্দুকে দেখো, এরাও আবার একটা রেখার ওপর অবস্থিত। তার মানে 1 নাম্বার রেখার ওপর আছে আগের তিনটে বিন্দু, 2 নাম্বার রেখার ওপর আছে এই তিনটে বিন্দু। এদের ক্ষেত্রে কোনটা এক দেখো, এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কোটির পার্টটা এক। দেখো প্রত্যেকে কোটির পার্টটা হচ্ছে একই। এটা ভুল দেখানো আছে, এটা 10 হবে। তো দুঃখিত আমি, এইটার স্থানাঙ্কটা যখন তোমরা পড়বে একটু চেঞ্জ করে নিয়ে দেখবে। এটা কত? 10, সরি, এটা হবে 20,10। ঠিক আছে? কেন হবে 20,10? এই দেখো না, এখান থেকে এটা 20 আর ওপরে উঠেছি কত? 10। খেয়াল না করে এটা আমার উল্টে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু এই যে 2 নাম্বার রেখার ওপর যারা রয়েছে প্রত্যেকের কি এক? কোটিটা এক, এবং প্রত্যেকের কোটি 10। তো তাহলে আমরা দু রকমের রেখা পেলাম দেখো এখনো পর্যন্ত। এদের মধ্যে 1 নাম্বার রেখা হচ্ছে যাদের যাদের প্রত্যেকের কি এক? ভুজ এক। আচ্ছা এই রেখাটা কেমন দেখো তো, এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে বুঝলাম যারা ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ক্ষেত্রে কি হবে, রেখার ওপর যত বিন্দু থাকবে সবার ক্ষেত্রে কি হবে? সবার ক্ষেত্রে হবে এক্স ইকুয়াল টু ধ্রুবক হয়ে যাবে। দেখো এক্স এর মান 15। তার মানে এখানে যদি অন্য কোনো জায়গাতে অন্য কোনো রেখা আঁকো এরকম, অর্থাৎ যদি এরকম রেখা আঁকি, তার ক্ষেত্রে কি হবে? এক্স এর পার্টটা, এর উপর যত বিন্দু আছে সব বিন্দুর জন্য এর এক্স এর পার্টটা কি হবে? অভিন্ন হবে, একটাই হবে। অন্যদিকে আমি যদি এই রেখাটার কথা বলি, এটার কথা যদি বলা হয়, তাহলে খেয়াল করে দেখো এইখানে যে তিনটে বিন্দু পাচ্ছ, তিনটে বিন্দুর ক্ষেত্রে আমি যদি আমার এই লেখাটাকে অগ্রাহ্য করি, তো দেখতে পাবে প্রত্যেকের ক্ষেত্রে কি এক? প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে কোটিটা এক, অর্থাৎ ওয়াই এর মানটা ধ্রুবক, কিন্তু এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা। তার মানে এক্স অক্ষের যে কোনো সমান্তরাল সরলরেখার উপর প্রতিটা বিন্দুর কি এক হবে? প্রতিটা বিন্দুর কোটি অভিন্ন হবে, একই রেখার উপর অবস্থিত হলে। এবার আর একটা বিষয় খেয়াল করে দেখি, বলছে এখানে এর আগে তো আমরা দেখে এসেছি এক্স অক্ষের ওপর যারা থাকবে প্রতিটা কণার কি শূন্য হবে? ওয়াই এর পার্টটা 0 হবে, অর্থাৎ কোটিটা। আর এক্স ওয়াই অক্ষের ওপর যারা থাকবে তাদের প্রত্যেকের ভুজটা 0 হবে, অর্থাৎ এক্স এর পার্টটা। তাহলে দেখো তো এখানে কারা একই সরলরেখার মধ্যে রয়েছে? সমরেখ কোন কোনগুলো হচ্ছে? ওই যেগুলো আমরা দেখালাম সেগুলো বাদে আর কোনো সমরেখ বিন্দু আছে কি? দেখো এই তিনটেকে যোগ করে কিছু পাওয়া যায় কিনা স্কেল ফেলে।
যে এরা সমরেখ কোনো সম্পর্ক আছে কিনা। তার মানে শুধুমাত্র এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল হতে হবে এমন কোনো ব্যাপার নেই। এরকম তিনটে বিন্দুর ক্ষেত্রে কিন্তু সমরেখ সম্পর্ক থাকতেই পারে, সেটা আমি স্থানাঙ্কের সাহায্যে ওদের ছক কাগজে বসিয়ে স্কেল ফেলে দেখলেই চেক করলে বুঝতে পারবো। চলো আমাদের বইয়ের 4 নম্বর প্রশ্নের উত্তরে চলে আসি, কি বলা হয়েছে ওখানে দেখে নিই একটু। তো বলছে এখানে ছকটা বইতে দেওয়া আছে, তোমরা বইটা একটু কাছে রাখো, সুবিধে হবে। এখানে কি করা হয়েছে দেখো, পেয়ারার সংখ্যাটা দেখানো হয়েছে পেয়ারার সংখ্যাটা দেখানো হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর পেয়ারার দামটা টাকাতে দেখানো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। যে নির্ভর করে তাকে ওয়াই অক্ষ বরাবর সাধারণত আঁকা হয়, আর এক্স অক্ষ বরাবর আঁকা হয় যার ওপর নির্ভর করে। যেমন সময়ের সঙ্গে কোনো কিছুর পরিবর্তন দেখালে সময়কে সবসময় এক্স অক্ষ বরাবর, আর যে সময়ের সঙ্গে পাল্টায় তাকে দেখানো হয় এক্স ওয়াই অক্ষ বরাবর। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বিন্দুর অবস্থান দেখাচ্ছিলাম, এবার দুটো পরিবর্তনশীল রাশিকে দেখাবো, পেয়ারার সংখ্যা আর পেয়ারার দাম। কার সঙ্গে কে চেঞ্জ হয়, যত আমি বেশি পেয়ারা কিনতে চাইবো তত বেশি দাম দিতে হবে। তাহলে এখানে কি বলছে দেখো, একটা বিষয় আছে, সেটা একটু আমাদের খেয়াল করতে হবে। তো এখান থেকে শুরু করছি মূল বিন্দু, এখানে কিন্তু পেয়ারার সংখ্যাটাও শূন্য, পেয়ারার দামটাও শূন্য। কিন্তু এই দিক বরাবর যখন এক্স অক্ষ বরাবর যাচ্ছি আমার তো অনেকগুলো ঘর থাকবে, তখন কিন্তু তুমি কটা ঘর বরাবর কটা পেয়ারা ধরবে এটা তোমার সুবিধা অনুযায়ী। তো আমার এখানে অনেকগুলো জায়গা আছে, অনেকটা লম্বা জায়গা আছে। কি করা হয়েছে দেখো, এখানে প্রতি দুটো ঘর সমান, ক্ষুদ্রতম দুটো ঘর সমান কি ধরা হয়েছে, একটা পেয়ারা ধরা হয়েছে দেখো। তাহলে এই এই যে দুটো ঘর, এটা মানে একটা পেয়ারা। তাহলে এইভাবে কটা পেয়ারা হলে চারটে, সরি কটা ঘর হলে চারটে পেয়ারা হবে, গুনে ফেলো। দুটো দুটো চারটে, ছটা সাতটা আটটা, অর্থাৎ এই পর্যন্ত এলে দেখো কটা ঘর হলো দেখো, যেখানে চারটা লেখা আছে। অর্থাৎ আটটা ঘর এলে তবে আমার কি হচ্ছে, চারটে পেয়ারা গোনা আছে। তার মানে কি, তার মানে একটা পেয়ারা সমান দু ঘর ধরেছি, এই ধরাটা কিন্তু যে যার ওপর, তোমার সুবিধে মতো ধরতে হবে। সাতটা পেয়ারা মানে 14টা ঘর ধরবো, তাহলে 10টা পেয়ারা মানে 20টা ঘর ধরবো, সেই সিস্টেমটা মেনটেন করেছি। গ্র্যাপটা যেন গ্র্যাপ পেপারের ছোট্ট একটু অংশের মধ্যে শেষ না হয়ে যায়, আবার বাইরেও যাতে বেরিয়ে না যায় আমায় দেখে নিতে হবে। এখানে কিন্তু কি করা হয়েছে দেখো, খেয়াল করলেই বুঝতে পারবে, ওয়াই অক্ষ বরাবর এখানে কিন্তু এক ঘর মানে 1 টাকা ধরা হয়েছে, তাই কি? হ্যাঁ তাই তো, এইটা হচ্ছে 10 টাকা, 10 ঘর। তাহলে এখানে 12 লেখা আছে মানে 12 ঘর, এটা এখানে 12 ঘর হচ্ছে, তাই সেইভাবে করা আছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এখান থেকে কি বলতে পারি, 4,12 আছে মানে কি, প্রথমে এক্স অক্ষ বরাবর 4 ঘর গেলাম, প্রথমে আমি কি করেছি, এক্স অক্ষ বরাবর 4 ঘর গেছি, এই দিক বরাবর 4 ঘর গেছি। তারপর কি করেছি আমি, 4-এর বেশি দেখানো হয়েছে, এরপরে এখানে 12 ঘর উপরে উঠেছি। 4 ঘর মানে কিন্তু 4 নয়, চারটে পেয়ারা বোঝাবার জন্য আমাকে কি করতে হয়েছে, 8 ঘর যেতে হয়েছে, 4 ঘর বলাটা ভুল। এরপরে হচ্ছে 8 ঘর উপরে উঠেছি, কেন, 1 ঘর মানে 1 টাকা, 12 ঘর মানে 12 টাকা। তার মানে এখানে কি নির্দেশ করা হলো, যে চারটে পেয়ারার দাম 12 টাকা, অনায়াসে বার করতে পারবো। তাহলে একইভাবে এটা কি নির্দেশ করছে, এটা নির্দেশ করছে 21 টাকা, কিন্তু এর ঘরটা কত দেখো, 7-এর ঠিক বরাবর রয়েছে, মানে 7,21, তাহলে 7টা পেয়ারার দাম কত, 21 টাকা। অনুরূপভাবে এখান থেকে দেখতে পাচ্ছি 10টা পেয়ারার দাম কত, 30 টাকা। তার মানে দেখতে পেলাম গ্র্যাফ কিন্তু আমাদের বাস্তবিক জীবনের যে কোনো সমস্যা সমাধানের জন্য কাজে লাগতে পারে। একইভাবে 5-এর প্রশ্নটা দেয়া আছে দেখো, অত্যন্ত দ্রুত দেখিয়ে নিচ্ছি। এখানে কি আছে, দূরত্ব দেয়া আছে ওয়াই অক্ষ বরাবর কিলোমিটার এককে দেওয়া আছে, আর এক্স অক্ষ বরাবর দেয়া আছে সময়। মোটে 4 ঘন্টা গতিশীল ছিল, 4 ঘন্টা গতিশীল ছিল। তো এই কারণে কি করা হয়েছে, 2 ঘর সমান 1 ঘন্টা ধরেছে দেখো এক্স অক্ষ বরাবর। এমন কোনো কথা নেই যা এক্স অক্ষের উপর দিকে ধরবো তাই ওয়াই অক্ষের দিকে ধরতে হবে। তার মানে এক্স অক্ষ বরাবর দুটো ঘরের দৈর্ঘ্য সমান আমরা কি ধরেছি, দুটো ঘরের দৈর্ঘ্য সমান ধরা হচ্ছে 1 ঘন্টা। দেখো এখানে 1 ঘন্টা লেখা আছে দুটো ঘর পরে, 2 ঘন্টা লেখা আছে চারটে ঘর পরে, এইভাবে পরপর মূল বিন্দু থেকে দূরত্ব অনুযায়ী লেখা হয়েছে। আরও গ্যাপ দিয়ে এটা করলে দেখতে ভালো হতো। তাহলে 1,30 মানে কি, আর এইদিকে যে 30 ধরেছি এটা কি করে ধরা হয়েছে, 30টা ধরা হয়েছে এর ভিত্তিতে যে ছ ঘর সমান
এক ঘর সমান 5 কিলোমিটার ধরা হয়েছে ওয়াই অক্ষের দিকে। 1 ইউনিট, ক্ষুদ্রতম এক ঘর, এগুলো কিন্তু লিখে দিতে হয়, সমান হচ্ছে 5 কিলোমিটার। তার মানে 6 ঘর মানে কত হবে দেখো, এখান থেকে গুনেছে কত ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর করে গেছে, 6 ঘরে 5 6 30 কিলোমিটার হয়ে গেছে। তো এইভাবে ঘর গুনে গুনে কতক্ষণে কতটা পথ গেছে আমরা বার করে বলে দিতে পারবো। তো আসা যাক পরের স্লাইডে আমাদের অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, খুব দ্রুত বলে নেওয়া হচ্ছে যে পেন্সিলের সংখ্যা আর পেন্সিলের দাম নিয়ে আমাকে সমস্যার সমাধান করতে বলেছে গ্রাফিক্যালি, অর্থাৎ গ্রাফ অঙ্কন করে। তো এর জন্য আমি 4টে দিয়েই করেছি, 4টে দিয়ে করার দরকার নেই, শুধু প্রথম পাতটা আঁকলেই হলো। তো এর জন্য আমি কি করেছি দেখো, মোট পেন্সিলের সংখ্যা হচ্ছে 8টা। আমি কি করেছি এখানে, এই 8টাকে বোঝাবার জন্য কি করা হয়েছে, 8টা মানে একটা পেন্সিল সমান এক ঘর ধরেছি, এটা লিখে দেওয়া হয়েছে পরে এই এক্স অক্ষ বরাবর। আর পেন্সিলের দাম ধরা হয়েছে কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর, এবং একটা ঘর সমান ওয়াই অক্ষের দিকে ক্ষুদ্রতম এক ঘর মানে 1 টাকাই ধরেছি। ক্ষুদ্রতম ঘরের বাহু দৈর্ঘ্য মানে কি, যে কোনো একটা ছোট ঘরে একটা বাহু দৈর্ঘ্য, এটাকেই 1 টাকা ধরা হয়েছে। এক্স অক্ষের দিকে এটাকে একটা পেন্সিল ধরেছি সংখ্যা। তাহলে দেখো প্রথমে 3 টাকায় 6টা পেন্সিল পাওয়া যাচ্ছে, সরি 3টে পেন্সিলের দাম হচ্ছে 6 টাকা। এই 3 টাকা আমি এক্স অক্ষ বরাবর ধরেছি 3টে ঘর দিয়ে, আর ওয়াই অক্ষ বরাবর 6টা ঘর দিয়ে আমি দেখিয়েছি এই 6 টাকাকে। তার মানে এখানে প্রথমে এটাকে আমি কল্পনা করতে পারি একটা বিন্দু হিসেবে, যার ভুজ হচ্ছে 3 আর কোটি হচ্ছে 6। কি করে মাপে, এক্স অক্ষ বরাবর মূল বিন্দু থেকে প্রথমে শুরু করেছি, 3 ঘর এগিয়ে গেছি, তারপর ওপরের দিকে উঠেছি কত ঘর, 6 ঘর, তাহলে হয়ে গেল ভুজ আর কোটি মাপা, বিন্দু পেয়ে গেছি, গোল করে দিয়েছি, স্থানাঙ্ক পাশে লিখে দেওয়া হয়েছে। পরে কি বলেছে, একইভাবে ভুজ আর কোটি কত হবে, তাহলে 5,10। তো এখানে 5,10 একইভাবে আমরা স্থাপন করেছি, 5,10। প্রথমে মূলবিন্দু থেকে 5 ঘর এগিয়ে গেছি এক্স অক্ষ বরাবর, তারপরে আমরা কি করেছি, ওয়াই অক্ষের সমান্তরালে কতটা উঠেছি, 10 ঘর উঠেছি। এইভাবে প্রত্যেকটা বিন্দুকে আমরা স্থাপন করেছি। দেখা যাক পরেরটা। তো এখানে এই যে 6-এর অঙ্কটা আমরা বলে এলাম, এই 6-এর অঙ্কটার ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু রুল আছে, এগুলো লিখতে হবে। তো সেটা মিনিমাম রুলটা কি, এটা তো অঙ্কটা দেওয়া আছে। মিনিমাম রুলটা হচ্ছে, এক্স অক্ষ বরাবর পেন্সিলের দাম ধরেছি, উল্লেখ করে দিচ্ছ বা দেখিয়ে দিচ্ছ, আর ওই অক্ষ বরাবর কি করেছো, এক্স অক্ষ বরাবর পেন্সিলের দাম নয়, পেন্সিলের সংখ্যা ধরেছি। আর এক্স অক্ষের দিকে প্রতিটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু দিয়ে তুমি কি প্রকাশ করেছো, একটা বাহু দিয়ে আমি কি প্রকাশ করেছি, একটা পেন্সিলকে বুঝিয়েছি। আর ওয়াই অক্ষের দিকে একটি বাহু দিয়ে কি করেছি, 1 টাকাকে প্রকাশ করা হয়েছে। এটা তুমি তোমার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো, করতে করতে অভ্যাস হয়ে যাবে। 7-এর অঙ্ক, 7-এর অঙ্কে কি বলা হয়েছে দেখো, সময় আর দূরত্বের অঙ্ক দেওয়া হয়েছে, যেমন আমরা আগে একটা দেখলাম। তো বলছে এখানে সময়টাকে মাপা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর দূরত্বটাকে ওয়াই অক্ষ বরাবর। আমি কি করেছি দেখো, এটা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে, এটা এইরকমই যে করবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি তোমার মতো করে চেঞ্জ করতে পারো। আমি এক্স অক্ষ বরাবর প্রতি 10 ঘর সমান কি ধরেছি, 2 ঘন্টা। তাহলে 20 ঘরে কি হচ্ছে, 4 ঘন্টা। 60 ঘরে কি হচ্ছে, 6 ঘন্টা। ভুল বললাম, 30 ঘরে হচ্ছে 6 ঘন্টা, মানে প্রতি 10 ঘর মানে কোনটা, এই যে এটা মানে হচ্ছে 2 ঘন্টা। আবার এখান থেকে এটা কত হয়ে যাচ্ছে, 4 ঘন্টা। বোঝা গেল, এটা তুমি তোমার সুবিধা মতো চেঞ্জ করতে পারো। আর কি ধরেছি, আমার জায়গা কতটা আছে দেখে, প্রতি 5 ঘর অন্তর ওয়াই অক্ষ বরাবর ধরে নিয়েছি কত, 40 কিলোমিটার। তো সেইভাবেই প্লট করা আছে। তাহলে প্রথমে এটা কত হচ্ছে, 2,40। তার মানে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে কত, এক্স অক্ষ বরাবর কটা ঘর হবে, 10টা ঘর হবে। আর ওয়াই অক্ষের দিকে এটা কত ঘর হবে, ওয়াই অক্ষের দিকে এটা কত ঘর পাবো, 5 ঘর সমান 40 কিলোমিটার ধরেছি, মানে 5, তার মানে এক্স এর মান 10, ওয়াই এর মান 5 বসিয়ে দিয়েছি, বিন্দু স্থাপন করেছি। এক্স এর মান 5 বললাম, এক্স এর মান 10 হবে, ওয়াই এর মান 5, সরি, ওয়াই এর মানটা হচ্ছে 5। তো সেইভাবে করেছি, পরপর পরপর বিন্দুগুলো স্থাপন করা হয়েছে, করে আমরা উত্তর পেয়েছি, মানে ছকটা সম্পূর্ণ করতে পেরেছি। চলে এলাম 9-টা। 9টা কি বলা হয়েছে দেখো, প্রথম প্রথম এটাই শেখার কোন দিকে কত করে ধরবো, ঘর ধরবো। তোমাকে এর জন্য দেখতে হবে, দেখো বইয়ের যে দাম আছে সেখানে, এই সরি, বইয়ের সংখ্যা ম্যাক্সিমাম কটা আছে, 8টা, আর দাম আছে ম্যাক্সিমাম 200। এবার তুমি বড় গ্রাফ পেপার ব্যবহার করতেই পারো, আমি ছোট গ্রাফ পেপার ব্যবহার করেছি। তো দেখো তোমার গ্রাফ পেপারে কটা ঘর আছে সে অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তাহলে আমি বইয়ের সংখ্যাটা এক্স অক্ষ বরাবর দেখাবো, এবং প্রতি 5 ঘর অন্তর অন্তর একটা করে বই দেখিয়েছি। তার মানে প্রথম 5 ঘরে পরে একটা বই, তারপরে এইদিকে আর একটা বই, এইভাবে দেখানো আছে।
কিন্তু 200 টাকা তো 1 টাকা করে এক ঘর দেখালে 200টা ঘর লাগবে, কি করে পারবো? ওই জন্য আমি কি করেছি দেখো, আমার এখানে যেটুকু পেয়েছি 3 ঘর সমান দেখিয়েছি 25 টাকা, লেখা আছে, এটা লিখে নিতে হবে। তাহলে 6 ঘর সমান 50 টাকা, 9 ঘর সমান 75 টাকা। কেন এটা এইভাবে ধরলাম কেন? কারণ এখানে যে সংখ্যাগুলো আছে সব 25-এর গুণিতক। তাহলে আমি কি ধরেছি, মানে 5 ঘর সমান কি হচ্ছে, একটা বই। তাহলে 10 ঘরে হবে দুটো বই, তার মানে প্রথম বিন্দুটা এটা এক্স অক্ষ বরাবর ধরলে 10 ঘর। আর এটা 50, 25 ঘর মানে 25 টাকা মানে হচ্ছে 3 ঘর, তাহলে 50 টাকা মানে হচ্ছে কত, 6 ঘর। তাহলে আমি সেইভাবেই স্থাপন করেছি, দেখো প্রথমে এক্স অক্ষ বরাবর 10 ঘরে এসেছি, তারপর উঠেছি কত ঘর, 6 ঘর। এইভাবে সমস্ত বিন্দুগুলো স্থাপন করা হয়েছে। শেষ অঙ্ক এর মধ্যে কি বলা হচ্ছে দেখো এখানে, যে একটা খেলাতে ওভার এবং রান, ও আর একটা যেটা আমার বলা হয়নি, আগেরগুলোতে কিন্তু যে বিন্দুগুলো পেয়েছো না, এর মধ্যে যে কটা দেখালাম, আমি আর ব্যাকেতে যাচ্ছি না, 6, 7, 9, এদের সবগুলো বিন্দুগুলোকে তুমি যদি জুড়ে দাও না, দেখতে পাবে কি পাচ্ছ, একটা সরলরেখা পাচ্ছ। এই সরলরৈখিক সম্পর্ক যাদের মধ্যে আছে, অর্থাৎ যে ক্ষেত্রে এই বিন্দুগুলো যোগ করে দিলে সমরেখ বিন্দু পাওয়া যায়, তারা কিন্তু রাশি দুটোর মধ্যে সমানুপাতের সম্পর্ক রয়েছে। অর্থাৎ একটার মান দ্বিগুণ হলে অন্যটাও দ্বিগুণ হবে, একটা অর্ধেক হলে অন্যটাও অর্ধেক হবে, এটা মাথায় রেখো। কিন্তু এরকম কি কোনো ব্যাপার আছে 5 ওভারে যত রান হতে হবে 10 ওভারে ঠিক তত রানই হতে হবে? এটা কি কখনো সম্ভব নাকি? কিন্তু 5 কিলো চালের যে দাম যা হবে, 10 কিলো চালের দাম ঠিক তার দ্বিগুণ হবে। তো এখানে বলছি কি, ওভার আর রানের সংখ্যার কিরকম গ্র্যাফ পাওয়া যায় দেখো। ওভার হচ্ছে 7 ওভার আর রান হচ্ছে 24। আমি এখানে দুদিকেই এক এক করে ধরেছি, সরি, ওভারের দিকে কি ধরেছি, এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 1 ওভার ধরা হয়েছে, 5 ঘরে 1 ওভার, 10 ঘরে 2 ওভার। অন্যদিকে এই ওয়াই অক্ষ বরাবর কি করেছে, প্রতিটা ঘর মানে এক একটা রান। তাহলে প্রথমে কি হয়েছে দেখো, এখানে লেখা হয় না স্থানাঙ্ক, মানে 1 ওভার অর্থাৎ 5 ঘর পরে কি হয়েছে, 4 রান হয়েছে, মানে 4 ঘর ওপরে উঠেছি। তাহলে প্রথমে এদিকে 5 ঘর, পরে 4 ঘর ওপরে উঠে হয়েছে। তো নিজেরা বই পড়বে, বই পড়ার পরে যা যা বলা হয়েছে সে অনুযায়ী সমাধান করবে, উদাহরণ দেখবে, অসুবিধা হলে আমাকে জানাবে। আগামী বুধ বৃহস্পতিবারের মধ্যে সম্পূর্ণ করে আমাকে পাঠাবার চেষ্টা করবে। রাখলাম।